বন্ধুরা আমি শাকবন্ডিল। এখন আমি করব বাংলা সেরা ভূতের গল্প সিজন 2 এর রিভিউ। এই পার্টিকুলার সিজনটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। আশা করি আপনারা সকলেই জানেন বাংলা সেরা ভূতের গল্প সিজন 1টা মুক্তি পেয়েছিল আরো আনন্দ অ্যাপে, এবং সেটাই হয়েছে সিজন 2 এর ক্ষেত্রেও। সিজন 1টা ডিরেকশন দিয়েছিলেন প্রত্যেকটা এপিসোডের ক্ষেত্রেই অভিরূপ ঘোষ, যার একটা নিজস্ব ফ্যান ফলোইং রয়েছে এবং হরর জনরাতে সে বেশ ভালো কাজ করে। সিজন 1টাও একটা বেশ ভালো স্ট্যান্ডার্ডের কাজ ছিল। আমাদের এপার বাংলাতে যে ধরনের হরর কাজ আমরা দেখতে পাই তার থেকে ফার ফার বেটার ছিল, যে কারণে সিজন 2 এর থেকে একটা এক্সপেকটেশন ছিল। যদিও অভিরূপদা কিন্তু এবারে 3টে এপিসোডের একটাতেও ডিরেক্টর হিসেবে কাজ করেনি, তবে তিনি রাইটার হিসেবে কাজ করেছেন। মূলত অ্যাডাপ্টেশন যেহেতু করতে হয়েছে, একটা বিভূতিভূষণের গল্প নিয়ে হয়েছে, একটা হেমেন্দ্র কুমার রায়ের গল্প নিয়ে হয়েছে, সেগুলোকে অ্যাডাপ্ট করেছেন তিনি, রাইটার হিসেবে কাজ করেছেন এবং ক্রিয়েটিভলি আরো বিভিন্ন ডিপার্টমেন্টে তিনি যুক্ত ছিলেন। এবার কেমন হলো এই সিজন 2 দেখুন। এখানে 3টে গল্প রয়েছে, 3টে এপিসোড রয়েছে, যার মধ্যে 2টো মুক্তি পেয়ে গেছে, একটা এখনো মুক্তি পায়নি। আর যেটা মুক্তি পায়নি সেটাই হচ্ছে 3টে এপিসোডের মধ্যে বেস্ট এপিসোড, যেটার নাম হচ্ছে ঢাকি। সেটা আপনাদেরকে দেখবার জন্য একটু অপেক্ষা করে যেতে হবে। আমাকে স্ক্রিনার দেওয়া হয়েছে, যে কারণে আমি দেখতে পেয়েছি। বাকি যে 2টো এপিসোড, একটা হচ্ছে বাদরের পা আর একটা হচ্ছে যজ্ঞ, এই 2টো এপিসোডের মধ্যে আমার বাদরের পা বেটার লেগেছে। আমি অ্যাকচুয়ালি খারাপ থেকে ভালোর দিকে যাচ্ছি। সবার আগে যজ্ঞ নিয়ে আলোচনা করব, তারপর বাদরের পা, তারপর ঢাকি। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বিরজা হোম ও তার বাধা, এই গল্পটা অবলম্বন করে যজ্ঞ এপিসোডটা নির্মাণ করা হয়েছে। একটা সিম্পল স্টোরি। আমার স্টোরি লেভেলে এটা খুব একটা এক্সট্রাঅর্ডিনারি সত্যি বলতে মনে হয়নি। এখানে একটাই মাত্র টার্গেট ছিল যে অডিয়েন্সকে ভয় পাওয়াবো। এবার তারা ভয় পাওয়াতে পারছে কি দেখুন, এটা অডিয়েন্স টু অডিয়েন্স ভ্যারি করবে। আমি যে বিশাল ভয় পেয়েছি সেরকম নয়, তবে যারা হরর কন্টেন্ট দেখতে পছন্দ করে তারা কিন্তু এরকম নো ননসেন্স হরর কাজ আমি দেখেছি তারা দেখতে ভালোবাসে, যে কোনো মেসেজিং নেই, কিছু নেই, জাস্ট ভয় পাবো, এটাই উদ্দেশ্য। এবং সেই উদ্দেশ্যে সফল হয়েছে মেকাররা। আমি এই কারণেই বলছি যে টেকনিক্যালি কিন্তু কাজটা সাউন্ডেড। যে বাজেট একটা বাংলা কাজের ক্ষেত্রে থাকে, সেই বাজেট সাপেক্ষে বলতে পারি যে লাইটিং এর কাজ এখানে বেশ ভালো, এখানে মিউজিকের কাজ বেশ ভালো, সাউন্ড অ্যাকচুয়ালি লাইট সাউন্ড এই জিনিসগুলোর উপরে তো হরর জনরা প্রচন্ড বেশি দাঁড়িয়ে থাকে, সেই ডিপার্টমেন্টগুলোর কাজ কিন্তু ভালো হয়েছে। পারফরমেন্সও ভালো, যুধাজিৎ ভালো কাজ করেছেন, বিবৃতি ভালো কাজ করেছেন। একটা কম্প্যাক্ট কাজ, আপনাকে কোথাও বোর করবে না, কিন্তু এক্সট্রাঅর্ডিনারি কাজ আমার এটা মনে হয়নি। 3টের মধ্যে এটা আমার সবথেকে বেশি দুর্বল লেগেছে। ক্লাইম্যাক্সটাও সেরকম শকিং নয়, খুব যে ডিপ মেসেজিং রয়েছে সেরকমটা আমার মনে হয়নি ফার্স্ট এপিসোডের ক্ষেত্রে। তবে হ্যাঁ, মেকআপের কাজ কিন্তু বেশ ভালো, এবং যেভাবে মানে ধরুন একটা ক্রিয়েচারকে বা একটা ধরুন দানবকে তাকে প্রেজেন্ট করারও তো বিষয় রয়েছে। সেটা অ্যাকচুয়ালি এর আগে যে সিজন 1টা ছিল সেখানে একটা এপিসোডে এরকম একটা দানবকে দেখিয়েছিল অভিরূপদা, এবং সেটাও খুব ব্রিলিয়ান্ট ভাবে তিনি প্রেজেন্ট করেছিলেন। এবং সেটা সিজন 2 এর মধ্যে হয়েছে এই পার্টিকুলার এপিসোডের মধ্যে। সেই প্রেজেন্টেশনটা ডেফিনেটলি ভালো, কারণ যদি খুব বাজেভাবে সেটা করা হয় তাহলে জিনিসটা মানে অ্যামেচিওরিশ লাগে, তখন মনে হয় যে কি বোকা বোকা, মানে তখন হাসি পেয়ে যায়। সেটা কিন্তু এখানে হয়। আচ্ছা, এবার যদি কথা বলি বাদরের পা নিয়ে, হেমেন্দ্র কুমার রায়ের গল্প অবলম্বনে এই এপিসোডটাকে নির্মাণ করা হয়েছে। এই গল্পটা কিন্তু ভালো গল্প। এই গল্পটার মধ্যে যে বক্তব্যটা রয়েছে, কাইন্ড অফ বলা যেতে পারে লোভে পাপ পাপে মৃত্যু, যে বক্তব্যটা আমরা মানে আমরা সকলের সেটার ব্যাপারে অবগত, খুব পরিচিত এই বক্তব্যের সঙ্গে আমরা, কিন্তু সেটা বললে আবার ওয়ার্ক করে, মানে ভালোভাবে যদি একটা গল্প দেখানো হয় তাহলে ডেফিনেটলি সেটা ইমপ্রেস করতে পারবে। আর ক্লাইম্যাক্সটা লাস্ট 5-7 মিনিট সেটা শকিং ছিল অনেক দর্শকের জন্য। সেটা ডেফিনেটলি মনে হবে যে ভাই এটা কি দেখিয়ে দিল, এরকম তো ভাবছিলাম না বিষয়টা। তো সেটা অবশ্যই ওয়ার্ক করবে। এবং হরর সিনগুলোকে যেভাবে স্টেজ করা হয়েছে, সেখানে যেরকম পারফরমেন্সেস, নীল এবং বাকি প্রত্যেকের পারফরমেন্সেস ভালো। আমি বলবো না যে প্রচন্ড বেশি ভয়ের একদম মানে হার হিম হয়ে যাবে এরকম কোনো এপিসোড, সেটা নয় বাদরের পা। কিন্তু বাদরের পা কিন্তু একটা একটা কমপ্লিট ফিলিং দেয়। একটা কন্টেন্ট আপনি দেখলেন, আপনার মনে হলো যে হ্যাঁ একটা সম্পূর্ণ গল্প দেখলাম। তো সেটা অবশ্যই ভালো রয়েছে, এবং ডেফিনেটলি টেকনিক্যালি সাউন্ডেড, লাইটের কাজ ভালো, মিউজিকের কাজ ভালো, প্রত্যেকটা এপিসোডে অ্যাকচুয়ালি এই যে টেকনিক্যাল ডিপার্টমেন্টগুলো পারফরমেন্স, এটা না 3টে এপিসোডেই ভালো হয়েছে। এবার কোনোটা আপনার ব্যক্তিগতভাবে ভালো লাগছে একটু বেশি, কোনোটা আপনার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে এটা একটুখানি সাধারণ হয়ে গেল, সেটা আলাদা বিষয়। এখন থার্ড এপিসোডটা নিয়ে যদি কথা বলি, যেটা এখন অব্দি মুক্তি পায়নি, ঢাকি, এটা বেস্ট। মানে এটা আমার ব্যাপক লেগেছে, আমার খুব ভালো লেগেছে। এখানে যে গল্পটা রয়েছে, গল্পটার সম্পর্কে আমি খুব সামান্যই বলবো, আমি ডিটেলসে ঢুকবো না, বুঝতেই পারছেন 23 মিনিটের মাত্র কন্টেন্ট। বনেদি বাড়িতে পুজোর সময় বিদেশ থেকে ছেলে ফিরছে, ছেলের সঙ্গে তার স্ত্রী, তার সন্তান, তারাও ফিরছে। এবার এই বনেদি বাড়ির একটা অভিশাপ রয়েছে। একটা পূর্বে একটা ঘটনা ঘটেছিল বহু বহু বছর আগে, 1 যুগ আগে, এবং সেই ঘটনার জন্য একটা অভিশাপ এই বনেদি বাড়ির পরিবারের উপরে রয়েছে। এবার সেই অভিশাপ ক্রিয়াশীল হয়ে উঠছে এই দুর্গাপুজোর সময়। তারপর কি হচ্ছে, এই যে ছেলে বিদেশ থেকে ফিরছে তার সঙ্গে কি হচ্ছে, তার সন্তানের সঙ্গে, তার স্ত্রীর সঙ্গে কি হচ্ছে, এই পুরো বাড়িতে কি অভিশাপ নেমে আসছে, যাবতীয় জানতে গেলে আপনাদেরকে 23 মিনিটের এই কন্টেন্টটা দেখতে হবে। এবার কেন এটার নাম ঢাকি, ঢাকের সঙ্গে কি কানেকশন, যাবতীয় আপনারা কন্টেন্টটা দেখলেই বুঝতে পারবেন। তো গল্পটা ইটসেলফ প্রচন্ড ভালো, এবং যে বক্তব্যটা বলতে চায় সেটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে। এগেন এই বক্তব্যটাও পরিচিত, এটাকে নিয়ে প্রচুর প্রচুর কাজ হয়েছে, কিন্তু এটা দরকারি একটা মেসেজ। এখানে আমরা যেরকম ভাবে রিলিজিয়ান কিংবা কাস্টের বেসিসে যে ধরনের ডিসক্রিমিনেশন আমরা দেখতে পাই, যে ধরনের ক্রাইম আমরা দেখতে পাই, এটা যুগের পর যুগ ধরে চলে আসছে। এটা 100 বছর আগেও সত্যি ছিল, আজকেও সত্যি, এবং 100 বছর পরেও হয়তো সত্যি থাকবে। ভারতবর্ষের মতন দেশ যেখানে এডুকেশনের এই অবস্থা, সেখানে এই জিনিসপত্রগুলোকে নিয়ে বাওয়াল এগুলো লেগেই থাকবে। তো সেটারই
সেটারই একটা রিফ্লেকশন এই গল্পের মধ্যে রয়েছে। এবং সব থেকে যেটা ইন্টারেস্টিং লেগেছে, যেটা ভালো লেগেছে আমার, সেটা হচ্ছে ক্লাইম্যাক্সটা। মানে প্রথম কথা হচ্ছে এখানে না ঠিক ভয় পাওয়াতে চাওয়া হয়নি। মানে অনেক ক্ষেত্রে কি হয় যে আপনি কোথাও একটা মানে ব্যাক স্টোরি এত বেশি স্ট্রং হয়, দেখবেন এটা নানান ভূতের কন্টেন্টে হয়, এটা কোনো ধরনের স্পয়লার আমি বলবো না, যে ভূতের একটা ব্যাক স্টোরি থাকে, তার সঙ্গে কি অন্যায় হয়েছিল। এবার সেটা যখন দেখানো হয় আপনার এতটা বেশি খারাপ লাগছে দেখে সেটা, যে আপনি কোথাও একটা প্রোটাগনিস্টের দলে থাকেন না বা মানুষদের দলে থাকে না, আপনি নিজেই ভূতের দলে চলে যান। তো সেই জিনিসটা কিন্তু এই কন্টেন্টের ক্ষেত্রে হয়েছে। এবং যখন একদম শেষ ভাগে গিয়ে মানে একটা হয় না যে ভূতের থেকে মুক্তি তো পেতে হবে, ভূতের যে থ্রেটটা সেটার থেকে নিজেদেরকে বাঁচাতে তো হবে। এবার সেই বাঁচানোটা কিভাবে হবে, অনেক ক্ষেত্রে গীতা পড়া শুরু হয়ে যায়, অনেক ক্ষেত্রে বাইবেল পড়া শুরু হয়ে যায়। এখানে কি করা হচ্ছে, সেই যে ইউনিক জিনিসটা সেটা এই কন্টেন্টটাকে, এপিসোডটাকে আলাদা করে দেয়। একদম শেষ 5 মিনিট ভীষণ ভীষণ ভালো, আমার তো খুব ভালো লেগেছে, খুব স্যাটিসফাইং মনে হয়েছে। এরকম কাজ সত্যি বলতে হওয়া উচিত। এবং এই তৃতীয় এপিসোডটা না নানান দিক রয়েছে। মানে এখানে প্রতীকবাবুর যে ক্যারেক্টারটা, যিনি মন্দার কোরাইট করেছেন প্রবাবলি, সেই ক্যারেক্টারটার কিন্তু একটা দিক রয়েছে। বাবা হিসেবে তার একটা ভাবনা চিন্তা রয়েছে তার ছেলেকে নিয়ে, সেই অ্যাসপেক্টটাও কিন্তু মানে এই কন্টেন্টটাকে, এই গল্পটাকে ডিফারেন্ট করে তোলে বা একটু এলিভেশন দেয়। আপনাদের মতামত কি যারা দেখেছেন ডেফিনেটলি কমেন্ট করে আমাদের জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, শুক্রবার পরবর্তী ভিডিও।